ঈদগাহ ও বাইতুল মোকাররমে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত। মুসলিম উম্মার জন্য শান্তি কামনা, নামাজ শেষে পশু কোরবানি। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদের জামাত সকাল ৯টায়। অংশ নেবেন ৩ লাখেরও বেশি মুসল্লি। ঘূর্ণিঝড় বিমালে ক্ষতিগ্রস্তদের ঘরে নেই ঈদ আনন্দ, এখনো ব্যবস্থা হয়নি মাথা গোঁজার ঠাঁই। বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান। প্রতি বছর নষ্ট হওয়া চামড়ার আর্থিক মূল্য ২৫০ কোটি টাকারও বেশি। প্রক্রিয়া অবলম্বন করে খাদ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে পশুর চামড়া, বলছেন বিশেষজ্ঞরা। এবং ঈদের সকালে দুঃস্বপ্নের ঘোর, নেপালের বিপক্ষে ১০৬ রানে অল আউট বাংলাদেশ। জয়ের স্বপ্ন দেখাচ্ছে বোলাররা। দর্শক, ঈদ মোবারক। সংবাদ সকালে শুনছিলেন, সংবাদ শিরোনামগুলো সঙ্গে পেয়েছে আমি তানজিয়া জুথি। ঈদের নামাজে অংশ নিতে বায়তুল মোকাররম ও জাতীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নেমেছিল। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ এবং ফখরুল ইসলাম। আমরা শুরুতে চলে যাব ফখরুলের কাছে। ফখরুল আছে জাতীয় ঈদগাহ ময়দানে। ফখরুল যুক্ত হয়েছে নিশ্চয়ই আমার সাথে। ফখরুল, জামাত তো শেষ হয়ে গেছে, এখন আসলে সেখানে আনুষ্ঠানিকতা কি চলছে জানাবেন? জাতীয় ঈদগাহে রয়েছে। আপনি জানেন যে পবিত্র ঈদুল আজহার যে জামাত, সেই জামাত কিন্তু অনুষ্ঠিত হয়ে গেছে। দেশের প্রধান জামাত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি, মেয়র এবং মন্ত্রী পরিষদ সদস্য, সংসদ সদস্য সবার উপস্থিতিতে, দেশের সাধারণ মুসল্লিদের উপস্থিতিতে এই জামাতটি অনুষ্ঠিত হয়ে গেল। সবাই একসঙ্গে প্রায় ৩০,০০০ মুসল্লি জামাতে নামাজ আদায় করলেন। ঈদুল আজহার যে জামাত, সেই জামাতটি তারা আদায় করলেন এবং দোয়া করলেন ত্যাগের মহিমা সারা বিশ্ব যেন উদ্ভাসিত হয়, সারা বিশ্ব মুসলিম যেন সুখে শান্তিতে থাকে, সে তাদের জন্য দোয়া করলে। আমরা একটু সাধারণ মুসলিমদের সঙ্গে একটু কথা বলতে চাই যে কি দোয়া করেছেন একটু বলবেন। আমি আজকে ঈদের আজহার দিন আমি সারা বিশ্বে যত মুসলমানদের নির্যাতিত সবার জন্য দোয়া করলাম। ফিলিস্তিনি জমিনে আজকে আমরা স্বাধীন দেশে এই ঈদের জামাত পড়লাম। ফিলিস্তিনি জমিনে মুসলমানরা ঈদের জামাত না খায়া না লিয়া গরু কুরবানি করতে পারে নাই, ওনারা নিজেরাই কুরবান। ওনাদের জন্য দোয়া করি। আর ইহুদি নাসারা যারা আছে এরা আল্লাহ হেদায়েত করুক, যারা ইসলামের পথে আসে, এই দোয়াই করি। ধন্যবাদ। আসলে একটু কি দোয়া করেছেন? আমি আমার পরিবার পরিজন সহ আপনার সারা বিশ্বের সকল মুসলিম উম্মার জন্য দোয়া করেছে এবং ফিলিস্তিনের যারা নির্যাতিত জনগণ আমাদের মুসলিম ভাইরা, ওদের জন্য দোয়া করেছে। অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে এই ঈদুল আজহার জামাত শেষে সাধারণ মুসল্লিরা আসলে সকলে যে মানুষের যে মনের পশুত্বকে কোরবানি করা থেকে শুরু করে মানুষের হিংসা, হানাহানি, বিভেদ ভুলে যেন এই বিশ্বে শান্তি ছড়িয়ে পড়ে, এমনটি কিন্তু সাধারণ মুসল্লিরা দোয়া করেছেন। একটু কথা বলতে চাই সাধারণ আরেকজন মুসল্লির সঙ্গে। আসলে নামাজ আদায় করেছেন একসঙ্গে, কেমন লাগলো? আসলে কি দোয়া করেছেন, কি চেয়েছেন? আসলে প্রথমবারের মতো ঢাকায় ঈদ করা, কেরানীগঞ্জ থেকে এখানে চলে এসেছি জাতীয় ঈদগাহ ময়দানে, সকলে একত্রে নামাজ পড়বো, সেই জন্য আজকে অনেক ভালো লাগছে আমাকে। ঢাকায় আরো ভালো লাগতো যদি পরিবারের সকলের সাথে ঈদ করতে পারতাম। আল্লাহর কাছে চেয়েছি, সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করেছি, আমার পরিবারের সকলেই যাতে ভালো থাকে। সকলে ধন্যবাদ। আমরা একটু একজন মুরব্বী রয়েছেন আমাদের সঙ্গে, একটু তার সঙ্গে কথা বলতে চাই। প্রতি বছরই হয়তো আপনারা এখানে আসেন, নামাজ পড়েন, ঈদের নামাজ আদায় করেন একই সঙ্গে। আসলে কি দোয়া, কি চেয়েছেন আল্লাহর কাছে? ঈদ মোবারক। বিশ্বের যেখানে যেখানে যে প্রান্তরে যারাই আছেন, বাংলাদেশে এই প্রান্তর থেকে ঈদ মোবারক জানাচ্ছি। আমরা আল্লাহর কাছে দোয়া করেছি দেশে যাতে গণতন্ত্র ফিরে আসে, মানুষ যাতে দুবেলা দুমুঠো খেয়ে বাঁচতে পারে। মাঝারি চালের দাম ৭০ টাকা, মসুরি চালের দাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে ঈদের প্রধান যে জামাত দেশের আপনার বিভিন্ন প্রান্ত থেকে, রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে, আশপাশ থেকে আসলে প্রধান জামাতে অংশ নিতে মুসল্লিরা ছুটে এসেছেন। ইতিমধ্যে আসলে সাধারণ মুসল্লিরা আবার ফিরে যাচ্ছেন। আপনি জানেন যে আজকে পশু কোরবানি রয়েছে, এই জন্য ঠিক 7:30টায় ঈদের যে জামাত, ঈদুল আজহার নামাজ, সেটি আসলে অনুষ্ঠিত হয়ে গেল এবং নামাজ শেষে একই সঙ্গে জাতীয় ঈদগাহের যে ঈদুল আজহার নামাজটি কিন্তু শেষ হয়ে গেল এবং সেই নামাজ শেষে বাইতুল মোকাররমে কিন্তু 5টি জামায়াত রয়েছে, সেই জামায়াত কিন্তু একে একে শেষ হয়ে যাবে। সকাল 8টা থেকে শুরু হয়েছে। তো এই ছিল আমার কাছে জাতীয় ঈদগাহ থেকে সবশেষ পরিস্থিতি। ফিরছি স্টুডিওতে। জাতীয় ঈদগাহ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম। দর্শক, এবার যাব বায়তুল মোকাররমে আছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। আমরা আবারও যুক্ত হচ্ছি তার সাথে। হাসান, আপনার ওখানে জামাত তো শেষ হয়ে গেছে, এখন কি চলছে আমাদেরকে সেই চিত্রটাই তুলে ধরবেন।
জ্যোতি, ঈদ মোবারক। আমরা বাইতুল মোকাররম জামে মসজিদে এসেছি, জাতীয় মসজিদে। সেখানে এখন এই মুহূর্তে আসলে দ্বিতীয় ঈদের জামাত সেটি চলছে। সকাল 8টায় দ্বিতীয় জামাত শুরু হয়েছে এবং সকাল 7টায় প্রথম জামাত হয়েছিল। আমরা একটু নামাজের জন্য নামাজে চলে যাচ্ছি। প্রথম দ্বিতীয় যে ঈদের জামাত সেটি কিন্তু এই মাত্র শেষ হলো এবং এই জামাতে আসলে ইমামতি করছিলেন মাওলানা হাফিজ মহিউদ্দিন কাসিমি এবং দ্বিতীয় জামাতে আসলে ব্যাপক পরিমাণ মুসল্লির আগমন করে, যদিও প্রথম জামাতে কিছুটা কম ছিল এবং তৃতীয় এবং চতুর্থ পঞ্চম জামাতে আরো মুসল্লির সংখ্যা বাড়বে বলে আমরা আশা করছি এবং গত কয়েক বছরে যেটা হয় যে দ্বিতীয় জামাতগুলোতে এবং তৃতীয় জামাতের পরে কিন্তু আসলে মুসল্লির সংখ্যাটা বেড়ে যায়। আসলে সকাল থেকে আসলে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে আসলে ব্যাপক মুসল্লির চাপ থাকে এবং এখানে যে কুরবানির যে ত্যাগের মহিমা সেটাকে কিন্তু আসলে এখানকার যে ইমাম সাহেবরা তাদের খুতবায় আসলে বর্ণনা করছিলেন। দ্বিতীয় জামাতের খুতবা এই মুহূর্তে শুরু হবে, আমরা একটু সেখানেই চলে যেতে চাই।
আজহার যে কোরবানি সেটিতে কিন্তু মুসল্লিরা চলে যাচ্ছে এবং যে ত্যাগের শিক্ষা দিয়ে যাচ্ছে সেটি কিন্তু আসলে সারা জীবন সারা বছর আসলে বাস্তবায়ন নিজের ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করার জন্য যে প্রচেষ্টা সেটির ব্যাপারে কিন্তু এখানকার যে ইমাম সাহেবরা তাদের খুতবায় বারবার বলছেন। এই ছিল আমার কাছে বাইতুল মোকাররম থেকে সবশেষ পরিস্থিতি। বাইতুল মোকাররম থেকে আমাদের সহকর্মী হাসান মাহমুদ জানাচ্ছিলেন ঈদের দ্বিতীয় জামাতের আনুষ্ঠানিকতার বিষয়ে। দর্শক, এবার বরিশালে হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 8টায়। এতে অংশ নেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল সদর সাংসদ জাহিদ ফারুক শামীম ও বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সহ প্রায় 5000 মুসল্লি। নামাজ পূর্ববর্তী আলোচনায় মুসলিম বিশ্বের ঐক্য এবং কুরবানির ফজিলত নিয়ে আলোচনা করা হয়। খুলনায় সকাল 8টায় সার্কিট হাউস ময়দানে প্রধান ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে কেসিসি মেয়র, সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। দর্শক, ঈদের জামাতের আরো খবর জানাবো। এই মুহূর্তে কিশোরগঞ্জে আবারও চলে যেতে চাচ্ছি, সেখানে আমাদের সহকর্মী টিটু দাস আছেন। আমরা আবারও যুক্ত হচ্ছি টিটুর সাথে। টিটু আবারও যুক্ত হয়েছে নিশ্চয়ই আমার সাথে। টিটু, আমরা যতটুকু জানি যে 9টায় শুরু হবে জামাত, তো সেখানে সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? যেহেতু সেখানে 3 লাখেরও বেশি মুসল্লি অংশ নেবে নামাজে, সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? বিভিন্ন চতুর্দিক থেকে বিভিন্ন এলাকা থেকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনি জানেন যে ঈদুল আজহার পুলিশ প্রশাসন, বিজিবি ঈদের দিন হাদিসের মধ্যেও সেই ঈদ শব্দ বলা হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফা'লামু আন্না হাযা ইয়াউমুকুম ইয়াউমু ঈদ। তোমরা জেনে রাখো, মুসলমানদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বছরে 2টা ঈদের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি মন থেকে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি। আল্লাহ পাক বলেন যে সব জাতি কোনো না কোনো বিষয় নিয়ে তারা উৎসব করে, বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন জাতি উৎসব করে থাকে, আনন্দ করে থাকে, আনন্দ মিলন করে থাকে। তারপর থেকেই আমি মুসলমানদের জন্য এবং যারা মুসল্লিরা তল্লাশি করে এখন ঈদ জামাতে ইমামতি করবেন সুলাইখিয়া ঈদগাহ মাঠ থেকে আমার কাছে টিটু থাকুন আপনি আমাদের সাথে, আবারও যুক্ত হবার চেষ্টা করব। দর্শক, এবার যাব ময়মনসিংহে আছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ইলিয়াস, আপনার সেখানে কি অবস্থা? ঈদ জামাত শুরু হয়েছে কিনা বা কি অবস্থা সেখানকার সার্বিক প্রস্তুতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। ঈদ মোবারক। প্রধান জামাত ময়মনসিংহ নগরী আঞ্জুমান মাঠে সকাল 7:30টায় কিন্তু শুরু হয়েছিল, অর্থাৎ প্রথম জামাত শেষ হয়েছে। এখন দ্বিতীয় জামাত নগরী আঞ্জুমান ঈদগাহ মাঠে সকাল 8:30টায় শুরু হবে এবং এই জামাতে অংশগ্রহণ করার জন্য কিন্তু মুসল্লিরা দলে দলে কিন্তু এই আঞ্জুমান ঈদগাহ মাঠে তারা আসছেন। অর্থাৎ প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছিল এই মাঠটি কিন্তু মুসল্লিদের অংশগ্রহণে কানায় কানায় ভরে গিয়েছিল। অর্থাৎ প্রায় 40,000 মুসল্লি প্রথম জামাতে কিন্তু অংশগ্রহণ করেন এবং প্রথম জামাতে ইমামতি করেন মুফতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, তিনি কিন্তু ইমামতি করেন এবং দ্বিতীয় জামাতের ইমামতি করবেন মাওলানা আতিকুর রহমান, তিনি ইমামতি করবেন। ইতিমধ্যেই দ্বিতীয় জামাতে অংশগ্রহণ করার জন্য মুসল্লিরা কিন্তু দলে দলে এই মাঠে আসছেন এবং তারা কিন্তু
এখন কিন্তু ইমাম বয়ান করছেন, সেই বয়ানে কিন্তু তারা অংশ নিচ্ছেন। অর্থাৎ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে যে ঈদুল আজহা সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং আবহাওয়া অনুকূলতায় কিন্তু আজকে এই প্রথম জামাতে আমরা দেখেছি অনেক মুসল্লি অংশগ্রহণ করেছিলেন এবং মুসল্লিদের অংশগ্রহণে কিন্তু এই মাঠটি কিন্তু একেবারেই পরিপূর্ণ হয়েছিল। অর্থাৎ প্রথম জামাতে অংশগ্রহণ করেছিলেন জেলা প্রশাসক, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সহ রাজনৈতিক সামাজিক অঙ্গনের লোকজন কিন্তু প্রথম জামাতে অংশগ্রহণ করেন এবং তারা কিন্তু দেশ ও জাতির মঙ্গল কামনায় তারা দোয়া কামনা করেন। অর্থাৎ প্রথম জামাত শেষে দ্বিতীয় জামাতের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু কিছুক্ষণের মধ্যে শুরু হবে। অর্থাৎ তারপরে কিন্তু যে কুরবানি, সেই কুরবানি কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ধর্মীয় প্রাণ মুসল্লিরা যাদের সামর্থ্য রয়েছে তারা কিন্তু সেই কুরবানি আদায় করবেন। অর্থাৎ বলা যায় যে ঈদের যে আনন্দ সেটি কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই দলে দলে কিন্তু মুসল্লিরা ঈদের আনন্দ ভাগাভাগি করছেন। অর্থাৎ নামাজ শেষে কিন্তু তারা একে অন্যের সঙ্গে কোলাকুলি করে ঈদের যে আনন্দ সেটি কিন্তু ভাগাভাগি করছেন এবং একে অন্যকে কিন্তু দাওয়াত করছেন এবং এই যে পরিপূর্ণতা এবং আত্মতৃপ্তি নিয়ে কিন্তু মুসল্লিরা প্রথম জামাতে অংশগ্রহণ করে সেখান থেকে কিন্তু বাড়ি ফিরে গেছেন। অর্থাৎ এই মাঠটিতে অর্থাৎ জেলায় কিন্তু এবছর প্রায় ২৫০০ স্থানে কিন্তু ঈদের যে জামাত সেই ঈদুল আজহার জামাত কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ যেসব বড় বড় স্থানে কিন্তু জামাত অনুষ্ঠিত হচ্ছে সেসব স্থানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু অনেকটাই জোরদার করা হয়েছে। অর্থাৎ জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। অর্থাৎ আপনি দেখতেই পাচ্ছেন যে এই দ্বিতীয় জামাতে অংশগ্রহণ করার জন্য সব বয়সী মুসল্লি কিন্তু আঞ্জুমান ঈদগাহ মাঠে কিন্তু তারা এসেছেন এবং তারা কিন্তু বসে আছেন। কিছুক্ষণ পরে ঠিক 8:30টার মধ্যেই কিন্তু অনুষ্ঠিত হবে। অর্থাৎ পরিবেশের মধ্য দিয়ে যে ঈদুল আজহা নামাজ অনুষ্ঠিত হচ্ছে সেই বিষয়টি কিন্তু মুসল্লিরা বলছিলেন। এই ছিল আমার ঈদের জামাত নিয়ে সর্বশেষ তথ্য। ইলিয়াস, থাকুন আপনি আমাদের সাথে, পরবর্তীতে আবারও যুক্ত হবার চেষ্টা করবো। এবার যাবো রংপুরে আছেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, আপনাকে ঈদের শুভেচ্ছা। রফিক, আপনার ওখানে জানাবেন যে প্রধান জামাত শুরু হয়েছে কিনা বা শেষ হয়েছে কিনা, কি প্রস্তুতি নেওয়া হয়েছে ঈদ ঘিরে? আপনি জানেন যে আজকে পবিত্র ঈদুল আজহা নামাজ সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে। সকাল 8টায় রংপুরের মডেল মসজিদে অনুষ্ঠিত হয়েছে। আমরা এখন রয়েছে রংপুর মডেল মসজিদে। এর আগেই রংপুর কালেক্টর ঈদগাহ মাঠে এই নামাজ অনুষ্ঠিত হবার কথা ছিল, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এখানে মাঠের পরিবর্তে মসজিদে আনা হয়েছে। এখানে এই মসজিদে নামাজ আদায় করেছেন বিরোধী দলীয় প্রধান এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, বিভাগীয় কমিশনার জাকির হোসেন সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা সহ সাধারণ মুসল্লিরা এখানে নামাজ আদায় করেছেন। একটা বিষয় জানিয়ে রাখি যে রংপুরের আবহাওয়া এখনো দুর্যোগপূর্ণ রয়েছে, যে কারণে মসজিদে নামাজ আদায় করছে। রংপুর জেলা প্রশাসন এবং ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে রংপুর মহানগরীতে 75টি এবং পুরো জেলায় 1200 ঈদগাহ মাঠে এই নামাজ অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ সকাল 7:30 থেকে এই নামাজ শুরু হয়েছে এবং 9টা বা 9:30 পর্যন্ত এই নামাজ অনুষ্ঠিত হবে। এখন প্রধান জামাত 8টায় অনুষ্ঠিত হয়েছে, এরপর এই মসজিদেই দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। আরেকটি বিষয় যেটা আমি জানিয়ে রাখি যে এই নামাজকে ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। মাঠে এবং মাঠের বাইরে র্যাব, পুলিশ সহ 4 স্তরের নিরাপত্তার ব্যবস্থা করেছে এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। একই সঙ্গে আমি যদি কোরবানির বর্জ্য বিষয় বলি, যে এখানকে এই মাঠেই ঘোষণা দিয়েছেন মেয়র মহোদয় যে নির্দিষ্ট জায়গায় যেন এই কোরবানির পশু জবাই করা হয় বা কোরবানি দেওয়া হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই এই বর্জ্য যে পরিষ্কার করা হয়। দুপুর 2টা নাগাদ এই বর্জ্য পরিষ্কার করার যে আনুষ্ঠানিকতা সেটি করা হবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই যে দুর্যোগপূর্ণ যে আবহাওয়া, এই আবহাওয়ার মধ্য দিয়ে অভিভাবকদের সঙ্গে কিন্তু ছোট ছোট বাচ্চারাও ঈদগাহ মাঠে এসেছেন
অর্থাৎ যে ঈদের যে উৎসব, যে ঈদের যে আনন্দ, সেই আনন্দটা কিন্তু মসজিদের মধ্যেই বেশ লক্ষণীয় এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ যে ধর্মীয় সম্প্রীতি, বন্ধন, ঐক্য, এই যে বন্ধন, সেই বন্ধন কিন্তু আমরা আজকে ঈদের মাঠে দেখতে পাচ্ছি। অর্থাৎ রংপুরের যে বারোশি ঈদগাহ রয়েছে, এই ঈদগাহ মাঠে নামাজ 10টার মধ্যেই শেষ হবে বলে আমরা ধারণা করছি। তো এই ছিল রংপুর থেকে ঈদগাহ মাঠের সর্বশেষ খবর। রফিকুল ইসলাম থাকুন আপনি আমাদের সাথে, আবারও পরবর্তীতে যুক্ত হবার চেষ্টা করবে। এবার যাব হলো সাতক্ষীরাতে আছেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার। শরীফুল্লাহ, আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। শরীফুল্লাহ, ইতিমধ্যে হয়তো বা জামাত শেষ হয়ে গেছে, এখন জামাত শেষে আসলে এখন আনুষ্ঠানিকতা কি চলছে, সার্বিক পরিস্থিতি কেমন জানাবেন? দাঁড়িয়ে আছে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এখানে কিন্তু এক্ষুনি নামাজ শেষ হয়ে গিয়েছে একটু আগেই। এখন কিন্তু সবাই পশু কোরবানির জন্য যে যার মতো করে মুসল্লিরা সবাই ফিরে গিয়েছে এবং এই নামাজে কিন্তু মুসল্লিরা এবং ইমামের নেতৃত্বে আসলে দেশ ও জাতির কল্যাণে এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে এখানে কিন্তু মোনাজাত করা হয়েছে। মোনাজাত শেষে মুসল্লিরা ফিরে গিয়েছে কুরবানির জন্য। এই ছিল সাতক্ষীরার সর্বশেষ। দর্শক, আবারও ঈদ জামাতের খবর জানাতে কুমিল্লা থেকে যুক্ত হবে আমাদের সহকর্মী সুমন কবির। সুমন যুক্ত হয়েছেন নিশ্চয়ই আমার সাথে। সুমন, আপনাকে ঈদ মোবারক। আপনার সেখানে কি অবস্থা? 8টার বেশি বাজে, 8:30টার মতো বাজে। প্রধান জামাত কি শেষ হয়ে গেছে কিনা বা কি আনুষ্ঠানিকতা এখন চলছে, সার্বিক প্রস্তুতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। যে জ্যোতি, আপনি যেটা বলছেন ঈদ মোবারক, আসলে কুমিল্লা সকাল 8টার সময় ঈদের জামাত হয়েছে কেন্দ্রীয় ঈদগাহ জামায়। আমি একটু জানিয়ে রাখি, কুমিল্লা আসলে আপনার উপরে কোরবানি হবে, তবে ঈদের জামাত আমি দেখেছি কুমিল্লা যারা এই সকাল 8টার দিকে আসলে জামাত শুরু হয়েছে এবং পূর্ণাঙ্গ তার আত্মত্যাগের মাধ্যমে কোরবানির মাধ্যমে যদি কবুল করে সকলে দোয়া করেছেন। সেই সাথে কুমিল্লা যারা রয়েছে, যারা আমাদের মিডিয়া কর্মী এবং সকলে আসলে নামাজ আদায় করেছে, কুমিল্লার যে এমপি বাহার এবং সেই সাথে কুমিল্লার মেয়র আমি দেখেছি তারা যে শুভেচ্ছা জানিয়েছে, সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা ঈদের কেন্দ্রীয় ঈদগাহ জামাতে। এবং ঈদের জামাত সবাই আসলে কোরবানির উদ্দেশ্যে সকলে আসা যার যার স্থানে চলে গিয়েছে। কিছু জানিয়ে গিয়ে কুমিল্লা প্রায় আবার 27,000 ব্যাগ দেওয়া হচ্ছে, প্রতিটি ওয়ার্ডে 1000 ব্যাগ দেওয়া হচ্ছে কোরবানি বর্জ্য যাতে অপারেশন করা। সেই সাথে ঈদের জামাতে হাজার হাজার জনতা আসলে আমি দেখেছি এখানে উপস্থিত হওয়ার জন্য। আমি একটু জানিয়ে রাখি কুমিল্লা দুই একজনের সাথে কথা বলার চেষ্টা করবো। আসলে কুমিল্লা যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে, সেই ঈদের জামাত আসলে আমরা দেখেছি আত্মত্যাগের মাধ্যমে আসলে কোরবানি করি। আমি যদি একটু কথা বলি, আসলে আপনার যে আত্মত্যাগে ঈদুল আজহার, সেই বিষয়ে আসলে কি বলবেন? আত্মশুদ্ধির জন্যই কিন্তু মানুষ কোরবানি করছে এবং এই একটা কথা আমরা বলে থাকি যে কোরবানির মাধ্যমে তার মনের যে পশুত্ব সেটিকেও কোরবানি করবে এবং সমাজে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পাবে এবং মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়লে সমাজে মনে করে যে একটি সুন্দর সামাজিক সম্প্রীতির পরিবেশ তৈরি হবে, সমাজ থেকে হিংসা হানাহানি দূর হবে এবং ঈদুল আজহায় এটাই প্রত্যাশা করি। যিনি বলছে উনি ঈদের প্রত্যাশা করছে, সেক্ষেত্রে আমি যদি একজনের সাথে কথা বলতে চেষ্টা করি, আসলে আপনার আত্মশুদ্ধির জন্য আসলে যে কোরবানি দেওয়া হচ্ছে, আসলে এটা কিভাবে আপনারা দেখছেন? ত্যাগের মহিমা হচ্ছে পশু কোরবানি দেওয়া। আমরা আশা করব যে পৃথিবীর সকল মুসলমান কোরবানি দেওয়ার মাধ্যমে নিজের যে মনুষ্যত্বর যে পশুত্ব যদি জন্ম হয়ে থাকে, সেটাকে এই কোরবানির মাধ্যমে মানুষকে শুধরানোর একটা সুযোগ আছে। আল্লাহ পাক সকল মুসলমানদের কোরবানি কবুল করুক এবং কি আমাদের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুক। যেটা বলছিলেন ত্যাগের মহিমা এবং আত্মশুদ্ধির মাধ্যমে আসলে যে কোরবানি দেওয়া সেটা কবুল করে নেওয়া হোক এবং সেই সাথে যদি আপনাকে জানিয়ে রাখি, আমি আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করবো। আসলে আপনার আত্মশুদ্ধির জন্য যে কোরবানি দিচ্ছেন, আসলে এটা আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য, আসলে এই বিষয়ে আপনারা সকলকে উদ্দেশ্যে কি বলবেন? ঈদ মোবারক, সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। কোরবানির এই মহৎ ত্যাগ থেকে আমরা যাতে ব্যক্তিগত জীবনে তা করতে পারি, বাস্তবায়ন করতে পারি, কোরবানির থেকে এই শিক্ষা আমরা নেই। ধন্যবাদ সবাইকে। যেটা বলছিলেন, এই ছিল কুমিল্লার থেকে সর্বশেষ ঈদের জামাত নিয়ে আসলে জ্যোতি। কুমিল্লা থেকে যুক্ত হয়েছিলেন সুমন কবির। দর্শক, এবার খুলনায় যাব। খুলনায় আছেন নুরুল ইসলাম রকি, আমরা আবারও যুক্ত হব তার সাথে। রকি, আপনি এর আগে 7টা নিউজে আপনি যুক্ত হয়েছিলেন এবং সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছিলেন। এখন আসলে সেখানকার কি অবস্থা চলছে এবং ঈদ ঘিরে আসলে কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে সেখানে জানাবেন আমাদের দর্শককে।
শুভ সকাল এবং পাশাপাশি ঈদ মোবারক। খুলনার সার্কিট হাউস ময়দানে কিন্তু ঈদের প্রধান যে জামাতটা সেটা সকাল 8টায় অনুষ্ঠিত হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের সব থেকে বড় জামাত খুলনার এই সার্কিট হাউস ময়দানে কিন্তু হয়ে থাকে প্রতি বছরই, এবছরও কিন্তু তেমনটাই হয়েছে। আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে বিশাল ময়দানে কিন্তু এই নামাজ আদায় করতে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে এখানে মুসল্লিরা এসেছে। সকাল 8টায় ধর্মীয় ভাবগম্ভীরতার মাধ্যমে আসলে এদের নামাজ আদায় করা হয়েছে। নামাজে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র, খুলনা বিভাগীয় কমিশনার, খুলনা জেলা প্রশাসক সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছে। পাশাপাশি একটু বলে রাখি যে এই নামাজে যেহেতু খুলনা একটু তাপদাহ চলছে, গতকাল খুলনায় তাপদাহ ছিল 36.02, তো সেই হিসাবটা বিবেচনা করে মুসল্লিদের একটু প্রশান্তির মাধ্যমে ঈদের নামাজ আদায় করার জন্য এই বিশাল ময়দানে কিন্তু আসলে ছামিয়ানার ব্যবস্থা করা হয়েছে এবং খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগেই কিন্তু এই নামাজের আয়োজন করা হয়েছে। আমাদেরকে যেটি জানানো হয়েছে, নামাজে এখানে প্রায় 10,000 মানুষ যাতে একসাথে নামাজ পড়তে পারে সেই ব্যবস্থা আসলে করা হয়েছে। আসলে নামাজ কিন্তু সকাল 8টায় শেষ হয়েছে এবং এখন এখানকার যে হাফেজ মাওলানা আকামা জাকারিয়া উনি দোয়া পাঠ করছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু দোয়া শুরু হয়েছে এবং ইমাম সাহেব কিন্তু ঈদের নামাজের যে দোয়া আছে এই দোয়া আসলে করছেন এবং পাশাপাশি কিন্তু আল্লাহ তাআলার কাছে সন্তুষ্টি লাভের জন্য এখানকার যারা আছেন তারা কিন্তু ফরিয়াদ করছেন এবং এই দোয়ার মাধ্যমে মুসলিমদের যাতে সকল গুনাহ পাপ আল্লাহ মাফ করে দেয় সেসব বিষয়ে আসলে এখানকার যে মাওলানা আছে উনি ফরিয়াদ করছেন। শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি যে খুলনা সার্কিট হাউস ময়দানের যে প্রধান জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হয়েছে এবং এই নামাজের আসলে এখন দোয়া অনুষ্ঠিত হচ্ছে এবং দোয়া অনুষ্ঠানের পরেই কিন্তু নামাজের আনুষ্ঠানিকতা শেষ হবে এবং এরপরেই কিন্তু ধর্মীয় মুসল্লিরা পবিত্র কোরবানির প্রস্তুতি নেবে। এবং আপনাকে জানিয়ে রাখি যে খুলনায় কিন্তু সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্দিষ্ট কয়েকটি স্থানে আসলে কোরবানির দেওয়ার জন্য নির্ধারিত করা হয়েছে। তো খুলনা থেকে ঈদের জামাতের এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। নুরুল ইসলাম রকি যুক্ত হয়েছিলেন খুলনা থেকে। ঘূর্ণিঝড় রিমাল তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের এখনো অনেকেরই ব্যবস্থা হয়নি মাথা গোঁজার ঠাঁই, তাই তাদের ঘরে নেই ঈদ আনন্দ। ঈদের দিনে এখানকার শিশুদের ভাগ্যে জোটেনি জামা কাপড়, সেমাই কিংবা কোরবানির মাংস। এসব অসহায়দের মুখে হাসি ফোটাতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান নাগরিক সমাজের। সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমনের প্রতিবেদন, জানাচ্ছেন দেবাশ্রী বড়ুয়া। ছোট শিশু ইমামের জোটেনি কোনো জামা কাপড়। নানি আকলিমা বললেন, ইমামকে ছেড়ে তার বাবা মা চলে গেছে অনেক আগে। নদীতে মাছ ধরে সংসার চলত, সেখানেও নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। কি করে ইমামের মুখে ভাত জুটবে তা নিয়ে এখন দুশ্চিন্তা। কামাই রোজগার নেই, আমরা খাই গাঙে জাল ধরা দূরি, জাল ধরা যদি না ধরতে পারি তাহলে আমরা খাবো কি আর কেনাকাটাও করবো কি দে। এই বছরের একটা দিন কোনো গোষ্ঠ কোনো কিছু ব্যবস্থা হয়নি। তাল খড়পেটুয়া নদী বারবার ক্ষতিগ্রস্ত করেছে এই অঞ্চলের মানুষকে। তার উপর কয়েকদিন আগেই ঘটে গেল ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব। ভাঙা ঘর বাড়িতে তাই অনিরাপদ জীবনযাপন তাদের। উপকূলবাসীর নেই কোনো ঈদ আনন্দের ছিটে ফোটা। একই চিত্র উপকূলের দিনমজুর আলিম ও ভ্যান চালক লালটুর। আজ ঈদ, অথচ তাদের জোটেনি পোশাক, মাংস অথবা সেমাই। কাগজ টাকা থাকলে কিনতে পারলে তার আনন্দ চালু হবে, যে কিনতে না পারে তার কেনা আনন্দ। মাংস কিনা দেখা যাইতেছে, কিনা খুব একটা হবে না, কারণ টাকা জোগাড় না করতে হলে তো কিনতে পারবো না। আমরা অসহায় মানুষ, গরিব মানুষ, কি ঈদ গরিব মানুষের, আমরা কোনো গোশ পোশাক পাতি কিছু কিনতে পারিনি। উপকূলের সাধারণ মানুষের একান্ত প্রত্যাশা সরকার এসব মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যথাযথ উদ্যোগ নিক, এমনটাই মন্তব্য করলেন সাতক্ষীরা নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক। কুরবানির ঈদে সবাই কিন্তু একটু মাংস সংগ্রহ করার চেষ্টা করে, কিন্তু মাংসের বাজারটা সবার চেয়ে বেশি আকাশচুম্বী। ফলে গরিব মানুষের এই ঈদ কিন্তু আসলে খুশির ঈদ নয়। ফলে এই মানুষদের ঈদ আনন্দ বলে আসলে কিছু নেই।
সাতক্ষীরাতে যদিও তার কষাঘাত একটু কম আছে, কিন্তু উপকূলের মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত। ফলে উপকূলে আলাদাভাবে ঈদের এই খুশি ভাগ করে নেওয়ার জন্য সরকারি বেসরকারি উদ্যোগ থাকা দরকার ছিল। দেশের পিছিয়ে পড়া হতদরিদ্র সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে সরকারের রয়েছে বিভিন্ন প্রকল্প। এসব প্রকল্পগুলো যথাযথ বাস্তবায়ন হলে শিশু ইমাম অথবা আশাশুনের জেলে আকলিমার এই দুরবস্থা দেখতে হতো না। সব মানুষ একসাথে মিলিত হতে পারত ঈদের আনন্দে। নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে জেলেদের ঘরে নেই ঈদ আনন্দ। সাগরে মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলায় কর্মহীন তারা। চরম অর্থ সংকটে ঈদে সন্তানদের দিতে পারেননি নতুন জামা কিংবা দুমুঠো ভালো খাবার। তাই ঈদ আনন্দ মলিন বরগুনার জেলে পাড়ায়। সহকর্মী রিয়াজ আহমেদ মুসার প্রতিবেদন, জানাচ্ছেন আপন অপু। আব্দুল গনির বাস বরগুনা সদরের পটকাখালী জেলেপল্লীতে। উত্তাল ঢেউয়ের সঙ্গে লড়াই করে ২৫ বছর মাছ ধরছেন সাগরে। জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন এই মাছ ধরা। সমুদ্রে ৬৫ দিনের মাছ শিকারের নিষেধাজ্ঞায় এখন কর্মহীন আব্দুল গনি। দিন যাচ্ছে চরম অর্থ কষ্টে। ঈদে সন্তানদের মুখে ভালো খাবার তুলে দিতে না পারার চাপা কষ্ট বুকে। ডাইল বাস ছাড়া আমাকে কিছু জোড়ে না। আমাকে সরকারে ৬৫ দিনের ওভারতের জন্য চাউল দেয়। চাউলে তো সব সমস্যা সমাধান হইতে আছে না। এখন সবাই কোরবানি দেবে, আমাদের গুরুগালা লইয়ে তো পলাইতে লাগে। আমাদের সংসারে অনেক অনটন, বা ৩ বেলা ঠিক মতন বাচ্চা নিয়ে খাইতে পারিনি। কোরবানির মধ্যে আমরা যে বাচ্চাদের মুখে একটা টুকরো গোস্ত দেবো, সেরকম কোনো সামর্থ্য আমার স্বামীর নাই। বঙ্গোপসাগরে মাছ শিকার করে জীবিকা চলে আব্দুল গনির মতো বরগুনার ২৭,০০০ জেলের। ৬৫ দিনের মৎস্য আহরণের নিষেধাজ্ঞায় কর্মহীন এসব জেলেদের সবার অবস্থা একই। এমন পরিস্থিতিতে ধর্মীয় উৎসবগুলোতে সরকারি বিশেষ সহায়তার দাবি জানিয়েছেন তারা। গুড়াগাড়া লই আমাদের সংসার চলে না। এক কোরবানি আইছে, আমরা তো কোরবানি তো দিতেই পারবো না। ১ কেজি গোস্ত আনলে যে খাওয়াবো এমন লক্ষণ আমাদের নাই। সরকার যদি আমাদের কিছু এই চাউলের লাগে যদি টাকা পয়সা দিতে, তাহলে আমরা গুড়াগাড়া লই খাইয়ে ফুটে বাঁচতে পারতাম। সরকারের কাছে আবেদন করি জেলেদের জন্য যদি অন্য কিছু বরাদ্দ টাকা পয়সা দিতে, তাহলে সবসঙ্গে ভালো হইতে। উৎসবগুলোতে জেলেদের জন্য বিশেষ সরকারি সহায়তার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন বরগুনার জেলা প্রশাসক। আমরা চেষ্টা করছি যাতে ভবিষ্যতে তাদের অন্যান্য আরও সহযোগিতা, বিশেষ করে যদি আর্থিক কোনো আমরা প্রণোদনা দিতে পারি, সেটাও আমরা সরকারের কাছে প্রস্তাব রেখেছি। আমরা আশা করব সরকার বিশেষ করে মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তর সেই বিষয়গুলো নিয়ে কাজ করছেন। ভবিষ্যতে তাদের যে আমরা যদি আরও যদি ইনসেন্টিভ দিতে পারি, তারা কিন্তু এই সমুদ্র অবরোধ আমরা যথাযথভাবে আরও সফলভাবে আমরা করতে সক্ষম হব। সাগরে মাছের উৎপাদন ও প্রজনন বাড়াতে ১৯ মে মধ্যরাত থেকে শুরু হয় ইলিশ সহ সব ধরনের মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা। এরপর থেকেই কর্মহীন উপকূলীয় জেলেরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের অন্যতম রপ্তানিযোগ্য পণ্য হলেও দাম কম হওয়ায় বিগত কয়েক বছরে নষ্ট হয়েছে বিপুল পরিমাণ চামড়া। প্রত্যাশিত দাম না পাওয়ায় অনেকেই ফেলে দেন পশুর চামড়া। প্রতি বছর নষ্ট হয়ে যাওয়া এসব চামড়ার আর্থিক মূল্য ২৫০ কোটি টাকারও বেশি। এ অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন যে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে খাদ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে পশুর চামড়া। রয়েছে পুষ্টিগুণও। বিস্তারিত শাহেদুজ্জামান সাকিবের প্রতিবেদনে থাকছে। কয়েক বছর ধরে দেশে গরু ছাগলের চামড়ার দাম কমে গেছে। এখন বিক্রি হয় নামমাত্র দামে। দাম কম হওয়ায় কুরবানির পর অনেকে পশুর চামড়া মাটিতে পুঁতে রাখেন বা ফেলে দেন, যা সম্পদের অপচয়। প্রতি বছর কুরবানি পশুর যে পরিমাণ চামড়া নষ্ট হয় তার বাজার মূল্য ২৫০ কোটি টাকারও বেশি। বিশেষজ্ঞরা বলছেন অনাকাঙ্ক্ষিত অপচয় থেকে মুক্তি পেতে পশুর চামড়া খাদ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে। বর্তমানে বাজার মূল্য চিন্তা করলে দেখা যায় যে মাংসের দাম প্রতি কেজি কিন্তু অনেক বেশি, যেটা সাধারণের নাগালের বাইরে চলে যাওয়ার মতো। তো অনেক দরিদ্র জনগোষ্ঠী কিন্তু মাংস খেতে অনেক সময় হিমশিম খেয়ে যায়। তো সেক্ষেত্রে যে চামড়াটা যে পুঁতে ফেলা বা ফেলে দেওয়া, এটা যেহেতু একটা ফুড ভ্যালু আছে, তাহলে এটা বিকল্প খাবার হিসেবে ব্যবহার করা যেতে পারে। ১০০ কেজি যদি একটা গরু হয়, তার সেখান থেকে কিন্তু আমরা প্রায় ৭.৫ কেজি পর্যন্ত চামড়া পেতে পারি। পশুর চামড়ায় আছে নানা রকম খাদ্যগুণ। ১০০ গ্রাম যে চামড়া থেকে আমরা ২২৫ কিলো ক্যালোরি পাচ্ছি। তো ক্যালোরি হিসাবটা দেখলে যে দেখা যাচ্ছে যে এখানে ক্যালোরি ইনটেকটা বেশি চলে আসছে। এখন আমরা ঈদের মৌসুমে ২-১ দিন যদি আমরা এটা মানে আমরা ইনটেক করি, সেক্ষেত্রে আমাদের সেরকম কোনো স্বাস্থ্য ঝুঁকি হবে না, কারণ এখান থেকে আমরা অনেক নিউট্রিশন ভ্যালুও পাচ্ছি। চিকিৎসকদেরও দাবি খাদ্যমান হিসেবে গরুর চামড়া মন্দ নয়। খুবই সামান্য পরিমাণ চর্বি থাকায় শরীরে কোনো ধরনের ক্ষতিকর প্রভাবও ফেলবে না। গরুর চামড়া বা এই কোরবানিতে যে পশুগুলো দেওয়া হয় তার চামড়া সম্পূর্ণ ভোজনযোগ্য, প্রথম সব কথা।
দ্বিতীয়ত বরঞ্চ এই চামড়া খাওয়ার কতগুলো লাভজনক দিক রয়েছে, কারণ এটি মাংসের চেয়ে এর মধ্যে খাদ্যগুণ বা ক্যালোরি কম থাকে, ফলে পরিমাণে বেশি খেলেও কিন্তু শরীরের এটি ক্যালোরি বা খাদ্যগুণ বেশি সরবরাহ করে না, ফলে ওজন বাড়ার সম্ভাবনা কমে যায়। আর ইসলামের দৃষ্টিতে হালাল পশুর চামড়া খেতে কোনো বাধা নেই বলে জানান এই বিশেষজ্ঞ। কোরবানিদাতা চাইলে অবশ্যই এই কোরবানির চামড়া নিজে রান্না করে খেতে পারবেন। তার কারণ ইসলামী শরিয়ায় 7টি অঙ্গ ব্যতীত একটি হালাল প্রাণীর বাকি সব অঙ্গই খাওয়া সম্পূর্ণ বৈধ। তার ধারাবাহিকতায় কোরবানির চামড়াটাও খাওয়া হালাল। তবে পশুর চামড়া ব্যাপক হারে খাবার হিসেবে গ্রহণ শুরু হলে চামড়া শিল্পে ধস নামতে পারে বলেও শঙ্কা সংশ্লিষ্টদের। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। জানাবো আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় ইসরায়েলি আগ্রাসনে একদিনে আরও 41 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া গাজা সিটি, রাফা ছাড়াও বিভিন্ন অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। এদিকে উপত্যকাটিতে গেল 8 মাসে অন্তত 15,000 শিশু প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। তীব্র খাদ্য সংকটের মধ্য দিয়েও যাচ্ছে উপত্যকাটির বাসিন্দারা। এ অবস্থায় গাজায় ত্রাণ পৌঁছে দিতে প্রতিদিন দক্ষিণ গাজা উপত্যকার এক গুরুত্বপূর্ণ সড়ক পথের আশেপাশে সব ধরনের সামরিক কার্যক্রম বিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েলি বাহিনী। আর দখলদার বাহিনীর এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। এ পর্যায়ে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জাতীয় ঈদগাহ সহ সারা দেশে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত। লাখ লাখ মুসল্লি নামাজ আদায়, মুসলিম উম্মার শান্তি কামনা। নামাজ শেষে পশু কোরবানি। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদের জামাত সকাল 9টায় অংশ নেবেন 3 লাখেরও বেশি মুসল্লি। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের ঘরে নেই ঈদ আনন্দ, এখনো ব্যবস্থা হয়নি মাথা গোঁজার ঠাঁই। বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান। প্রতি বছর নষ্ট হওয়া চামড়ার আর্থিক মূল্য 250 কোটি টাকারও বেশি। প্রক্রিয়া অবলম্বন করে খাদ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে পশু চামড়া, বলছেন বিশেষজ্ঞরা। ব্যাটিং ব্যর্থতায় নেপালের বিপক্ষে মাত্র 106 রানে অল আউট বাংলাদেশ। স্বপ্ন পুঁজিতেও জয়ের স্বপ্ন দেখাচ্ছে বোলাররা। দর্শক, এই ছিল এখনকার সংবাদ সকালে। আমাদের পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ঈদ মোবারক।